ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এটা ক্যান্সারের কারণ। কিরে কুসুম, অমন করে কি দেখছিস? মনে হচ্ছে তুই এর আগে আমাকে কখনো দেখিস না। কুসুম, 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 কোথায় কোথায় গেল? গতরাতে আমি স্বপ্নের মাঝে যার সাথে কথা বলছিলাম, সেই স্বপ্নের মানুষটা আজ আমার সামনে কিভাবে এলো? তাহলে স্বপ্নের মানুষটা কি সত্যি সত্যি
ধরা দিল। ওকে দেখার পর থেকে আমার কেমন যেন লাগছে। তাকে আবার দেখতে ইচ্ছে হচ্ছে, তার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কিন্তু কিভাবে ওর সাথে কথা বলবো, কি করেই বা দেখা করব? ওর সাথে দেখা করতে গেলে যদি পাড়ার কেউ দেখে ফেলে তখন কি হবে? অথচ সে আমার সাথে কথা বলতে চাইলো আর আমি কথা না বলেই চলে এলাম। কি বোকামি না করেছি। ও তো আমাদের পাড়ার ছেলে কাদের ভাই, ওকে তো আমি ভালোভাবে চিনি। ওর মনটা খুব সরল সোজা, ওর মুখে সবসময় হাসি লেগেই থাকে। যেভাবেই হোক ওর সাথে আমার দেখা করতেই হবে। অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ি। কাল সকালে আমার নদীতে জোয়ার এলে মাছ ধরতে যেতে হবে। কুসুম আমাদের পাড়া নকর চাচার মেয়ে। ওকে আমি অনেক দিন থেকে চিনি। ও খুব ভালো মেয়ে, চেহারাটাও খারাপ না, কিন্তু ও আমার মুখের দিকে চেয়ে অমন করে কি দেখল জানতে চাইলাম, কিন্তু কিছুই বলল না, শুধু একটু মুচকি হেসে চলে গেল। তাহলে কুসুম আমার প্রেমে পড়ে গেল নাকি? ও আমাকে ভালোবেসে ফেলেছে? ভালোবাসা কি এভাবে হয়? এদিন কুসুমকে দেখার পর থেকে আমার যে আবার কুসুমকে দেখতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, কুসুমদের বাড়ি গিয়ে একবার দেখা করলে? না, ওদের বাড়ি গেলে পাড়ার কেউ যদি সন্দেহ করে, তাহলে কুসুম যখন স্কুলে যাবে তখন? না, স্কুলে যাওয়ার সময় আরো মেয়েরা ওর সাথে থাকবে, কিন্তু ওর সাথে যে আমার দেখা করতেই হবে। প্রতিদিন আমি পড়ছি থাকবো, যেদিন ওকে একা পাবো সেদিন অনেক সময় ওর সাথে আমি কথা বলবো। যা হোক, এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ি। ভোর সকালে নদীতে জোয়ার এলে মাছ ধরতে যাবো।
কিরে কুসুম, অমন করে কি দেখছিস? জানিস কুসুম, ভোর সকালে নদীতে মাছ ধরতে গিয়েছে, কিন্তু মনটা বড় ভালো লাগছিল না, তাই চলে এলাম। কেন ভালো লাগছিল না? জানিস কুসুম, সেদিন তোর দেখার পর থেকে আমার আর কিছুই ভালো লাগছিল না। কোনো কাজেও মন বসে না, শুধু তোর কথা মনে পড়ে। তোর ছবি বারবার আমার সামনে বসে ওঠে। আচ্ছা কুসুম, এর আগেও তোকে আমি কত দেখেছি, কতবার তোদের বাড়িতে গিয়েছি, কিন্তু এরকম তো কোনোদিন মনে হয়নি। এখন কেন হলো? কাদের ভাই, তোমার মতো আমারও একই অবস্থা। কেন এরকম হলো? খেতে মন চায় না, পড়তে ভালো লাগে না, পড়তে না বসলে মার আসবে, পড়া না হলে স্কুলে ছাড়বো কেন? তবুও কেন জানি কিছুই ভালো লাগে না। কাদের ভাই, সেদিন স্বপ্নের মধ্যে আমি তোমায় দেখেছি। স্বপ্নের মাঝে তুই আমারে দেখেছিস? তা কি দেখেছিস কুসুম? তা কি দেখেছিস কুসুম? বল না কুসুম, কি দেখেছিস? দেখেছি তুমি আমার পাশে বসে আমার গায়ে মাথায় হাত দিয়ে দিচ্ছ, আর মিষ্টি করে কথা বলছো, আর কত কি কুসুম, থামলি কেন? বল। কত আদর করে দিচ্ছ আমাকে, জড়িয়ে ধরে। তারপর দেখ, তারপর কি বল না কুসুম, বল বল। তারপরে কি তুমি যেন জানেন না, এটা তো বুঝি খোকা। আচ্ছা কাদের ভাই, স্বপ্ন কি সত্যি হতে পারে না? না, না কেন? স্বপ্ন হলো বড় লোকের জন্য, আমাদের মতো গরিব মানুষের জন্য না। তাছাড়া তুই হলি যে গৃহস্থ ঘরের মেয়ে, আর আমি সামান্য গরিব ঘরের ছেলে। ক্ষেত মজুর খেটে কোনো রকমের দিন চলে। কেন, তুই তো জানিস তোদের বড় নৌকায় কাঠ কাটতে কতবার জঙ্গলে গেছি। তা তো জানি, কিন্তু তোমার গায়ে ভালো শক্তি আছে, এত বড় জোয়ান বেটা তুমি নিজে কিছু করো, অন্যের কাজে জন কাটতে যাও কেন? দরকার হলে আমি নিজে তোমাকে সাহায্য করব। তা হয় না কুসুম, তোমার বাবা একজন গৃহস্থ ঘরের মানুষ, গ্রামের মাতব্বর, সমাজে তার একটা মান সম্মান আছে না? আমার বাবা যতই গৃহস্থ হোক, সে যেমন মানুষ, তুমিও তেমনি মানুষ। আমরা সবাই একই রক্ত মাংস দিয়ে সৃষ্টি, তাহলে মানুষের মধ্যে এত ভেদাভেদ কেন? না না কাদের ভাই, গরিব গৃহস্থ আমি বুঝি না। সারা জীবন তোমার পাশে তোমার বউ হয়ে থাকতে চাই। তুমি আমাকে ফিরিয়ে দিও না কাদের ভাই, তুমি আমাকে ফিরিয়ে দিও না। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া বাঁচবো না। কেমন আছো তালেব মিয়া? এই তো আছি ভালো। তোমরা কেমন আছো? হ্যাঁ, মোটামুটি হ্যাঁ, ভালো, ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ। কোথায় যেতে চাও নবর ভাই? আর কোথায় আর যাবো বলো, এই যে জঙ্গলে যাবার সময় এসে গেছে, এখন অফিসে পাশ কাটতে যাচ্ছি, হবে বোঝো তো সব। এবার গোরান কাঠ কাটার জন্য জঙ্গলে কয়টা নৌকা পাঠাচ্ছ? তার খুব বেশি আর আছে কই, সব তো ভেঙে চিরি নষ্ট হয়ে গেছে। ওই বাচ্চাদের 3টা নৌকা আছে, ওই 3টা নৌকার পাশ তো কাটতেই হবে, না কি বলিস দুলু মিয়া? জি চাচা। আমার কথা আর কইও না, একটা বড় নৌকা আছে, তা আবার সারাই করতে হবে। বড় বিপদের ভিতরে আছি আমি। ও, খুব নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ নৌকা সারাই করতে হ্যাঁ, অনেক টাকা লাগবে, তাই এবার ভাবছি যে গোরান কাঠ আর কাটবো না, আচ্ছা। দেখি কিছু গোল পাতা নেওয়া যায় কিনা, এই আর কি। ও,
আরে আরে আমি আছি না, তোমার এই নফর মিয়া তো আছে না, কি বলিস দুলু মিয়া? জি চাচা, জি, জি। তুমি শোনো, এক কাজ করো, তুমি কালই আমার বাড়ি চলে এসো, বুঝলে? তোমার যত টাকা লাগে তুমি নেবো, তারপরে নৌকাটা ঠিকঠাক করে ওই জঙ্গলে গোরান কাটতে পাঠাও, বুঝলে? এই নফর ভাই, টাকা তো তুমি দিবা বললে, হ্যাঁ। কিন্তু টাকাটা কিভাবে আমার ফেরত দিতে হবে? আরে খুব বোকা যে। আরে টাকা তুমি মনে করো আমার কাছ থেকে 30,000 টাকা নিবা 1 মাসের জন্য গোরান কাটার জন্য। গোরান কেটে এসে বিক্রি করে আমার হাজারে মনে করো কি বলা যায় দুলু, কম সম কোন নেই পরিচিতর মধ্যে হাজারে নাই 600 টাকা করে দিলে, এইবার সুদ আসলে হিসাব করে যা হয় তুমি আমার তাই দিয়ে দেবো, না কি বলিস দুলু? জি চাচা, জি চাচা, একেবারে জিলাপির মতো সুদা। তুমি কাইলি এসে আমার কাছে টাকাগুলো নিয়ে নৌকাটা ঠিক করো, কেমন? ঠিক আছে, আমি তাই করব। বেশ। এতে তোমার খুব একটা অসুবিধা হবে না, বুঝছো তাহলে মিয়া? চুপ, কথার মধ্যে কথা বলে, বেয়াদব কথাকার। চাচা আমার শুধু আদর করে, একেবারে জিলাপির মতো সুদ। এই মানে ওই তালে মিয়া, তাহলে ওই কথায় থাকলো, তুমি সময় মতন এসে টাকাগুলো নিয়ে যাবা, কেমন? আচ্ছা, দুলু মিয়া এসো আমার সাথে। জি চাচা। তাহলে ওই দুলু মিয়া কিরকম দিলাম? একেবারে জিলাপির মতো সুদা, 1 মাসে না অনেক টাকা। বুঝলে দিলু, টাকা থাকলে টাকা পয়দা হয়, বুঝলে? ঠিকই বলেছো চাচা। এই দুলু, জি চাচা, এই দেখদিন আমাকে এই উত্তর পাড়ার ফরমান আলী না? তাই তো দেখছি। হ্যাঁ চাচা, ডাকবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ডাকদিন। এই ফরমান আলী, ফরমান আলী, ও ফরমান আলী, ফরমান আলী চাচা দেখতিছে। হ্যাঁ ফরমান আলী, আমি তোমারে ডাকিছি। শোনো, তুমি যে ঘেরে মাছ ছাড়বা বলে আমার কাছ থেকে 20,000 টাকা নিলে, এই 3 মাস পরে শোধ দেবা বলি, তা তুমি তো দিতে পারলি না, আরো 1 মাস বেশি হয়ে গেল। এখন সুদি আসলে তোমার কাছে আমার পাওনা হয়েছে 30,000 টাকা। এই দুলু ঠিক কথা কইস, এই 30,000 টাকা পাওনা হয়েছে, তা তুমি টাকাটা কবে দেবা? চাচা, এবার তো মাস শাক তেমন হয়নি যুগ, তা 2 মাস পর টাকাটা আমি দিয়ে দিবান। শোনো ফরমান আলী, তোমার ঘেরে মাছ হোক আর না হোক ওটা তো আমার দেখবার বিষয় না, তুমি 1 সপ্তাহের মধ্যে আমার টাকাটা দিয়ে দেবা। চাচা, মাস শাক সব মুড়ি শেষ। তাহলে তুমি ঘেরের কাঁকড়া বিছি দেবা। চাচা, কাঁকড়াও মুড়ি শেষ। ওরে তাহলে ঘেরের পানি বিছি দেবা। ঠিক কথা বলিছে চাচা। চাচা, দেখো বাবু, আমি অত শত বুঝতে চাইছি, তুমি 2-1 দিনের মধ্যে আমার টাকাটা দিয়ে দেবা, এই আমার শেষ কথা। ঘেরে ভালো মাছ হয়নি, টাকাটা আমি কিভাবে দেব? আমাদের দল খেচ্ছাও না, টাকা নেওয়ার সময় হচ্ছিল না, সময় মতো টাকাটা দিস, তা না হলে কিন্তু গলায় পাতে টাকা আদায় করে নিবান। হ্যাঁ দুলু, আয়। ওয়ালাইকুম আসসালাম। আরে নবর মিয়া রে, আসুন আসুন, বসুন। হ্যাঁ, বসবো ভুলেই তো এলাম। তা বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? বোঝেন তো, সিজনের সময় কাপ কাটার সময় এসে গেছে তো। কি আর করবেন বলুন, ওই আমার 3টা নৌকা পাশ দিতে হবে, সেজন্য এলাম। আর কি বা করবেন বলেন? আপনার 3টা নৌকার ধারণ ক্ষমতা কত কত? কত আছে আপনার? একটা নৌকার আছে আপনার 300 মণ, আর 2টা নৌকার কত আছে? 270 মণ। এই তুই ঠিক কথা কইছিস, 270 মণ করে আছে। আপনার
তিনটা নৌকার সব মিলে 60,000 টাকা। বলেন কি 60,000 টাকা? এ আপনি কি বলছেন? সরকারি রেট অনুযায়ী প্রতি নৌকায় 1800 থেকে 2000 টাকা সর্বোচ্চ আপনি নিতে পারেন। সেই হিসাবে তিনটা নৌকায় 5,500 টাকা থেকে সর্বোচ্চ আপনি 6,000 টাকা রাখতে পারেন। 6,000 টাকায় নেন, 7,000 টাকা নেন, তাতে 60,000 টাকা? ওরে বাপরে! তাই বলে 60,000 টাকা তো একেবারে অসম্ভব। আরে ভাই, আপনার নৌকার যে পাশ দেয়া হয়েছে সরকারি হিসাব অনুযায়ী 300 মন আর 270 মন। আপনারা জঙ্গলে যাওয়ার পর কি করবেন? নৌকার দুই সাইডে তক্তা দিয়ে নৌকা বড় করে আপনারা সেই নৌকায় 550 থেকে 1000 মন পর্যন্ত কাঠ নিয়ে আসবেন। তাছাড়া আমরা অনুমতি দিলাম ধরান কাঠ কাটার জন্য। আপনারা জঙ্গলে যে লোক দিয়ে কাটাবেন সরকারি নিষিদ্ধ সুন্দরী কাঠ, কাঁকড়া কাঠ, প্রচুর কাঠ। ফলে কি হচ্ছে? সেই কাঠ বাজারে এনে বেশি দামে বিক্রি করছে। তাহলে আমাদের কেন একটু বেশি টাকা দেবেন না বলুন? তাহলে তো এই সুন্দরবনটা ধ্বংস হয়ে যাওয়ার পরিকল্পনায় আপনারাই দায়ী। আপনারা আমাদের মতন সাধারণ মানুষদের টাকার বিনিময়ে অবৈধভাবে কাঠ কেটে নিয়ে যাওয়ার সুযোগটাকে আপনারাই তৈরি করে দিচ্ছেন। ফলে কি হচ্ছে? সরকার মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে সুন্দরবনটা ধ্বংস হতে যাচ্ছে। তো ঠিক আছে, আমি বিষয়টা উপর মহলকে জানাবো। আরে নবর মিয়া, ওপর মহলে জানিয়ে কোনো লাভ হবে না, কারণ এই টাকার অংশ বিশেষ আমরা ওপর মহলে দিয়ে থাকি, আর তাদেরই নির্দেশে আমরা এই টাকা নিয়ে থাকি। তাই বলছিলাম বেশি ঝামেলায় না গিয়ে টাকাটা দিয়ে পাঁচটা নিয়ে যান। ঠিক আছে, টাকা ছাড়া যখন পাস দিবেন না আর উপর মহলে জানিয়ে যতক্ষণ কোনো লাভ হবে না, তা দুলু জি দাদা, টাকা দেন। পুরো 60,000 দেবো দাদা? দিয়ে দেন। দেন, আমার ওই পাঁচটা দিয়ে দেন। নে দিলু, রেখে দিন। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে আমরা উঠি, আবার দেখা হবে। এই দুলু, জি দাদা। আয়। আচ্ছা ঠিক আছে। লক্ষর চাচা নাকি 3টে নৌকায় পাস করছে? হ্যাঁ, তাই তো শুনলাম। এবছর জঙ্গলে কাঠ কাটতে গেলে নাকি বেশি টাকা দিবে। পুরো 1 মাস জঙ্গলে কাটাতে হবে, তারপরেও দিনের ডাকাতের ভয়, রাতে আবার বাঘের ভয়। এমনও তো হতে পারে বাঘের সাথে লড়াই পর্যন্ত করতে হবে। আসলে তাই, বাসা মারা লড়াই করে কাঠ কাটতে হয়। তাছাড়া জঙ্গল হলো বাঘ ভাল্লুকের দেশ, সুযোগ পেলে আমাদের কমে ছাড়বে। এসব জেনে শুনে তো জঙ্গলে যেতে হয়। এই পেটের দায়ে অভাবের কারণ না, তবে কেন বেশি টাকা দিবে না? তা
এবার কত টাকা দিতে পারে বলে মনে হয়? তা যেখানে 1 মাস থাকতে হবে, 16 থেকে 1700 টাকা তো দিবেই। দুলু, জি চাচা। এই জোয়ারটা নেমে গেলি, তুই ওই যখন ভাটা সরি যাবে বুঝলি, আচ্ছা। এই নৌকা কোটা ঠিকঠাক বান্ধা আছে কিনা দেখিস। আচ্ছা আর ওই হারামজাদাটার আমি খুঁজি পাচ্ছি না, বুঝলি? কে? ওরে সেই ওই পাঠাই দিলাম বাজার করতে, ও। সেই দড়ি খাসি কেনার জন্য এখনো তার কোনো পাত্তা নেই, বুঝলি? আরে তোমরা সব এখানে আছো দেখছি, হ্যাঁ? তাই তো দেখছি। আরে তোমাদের তো আমি খুঁজিয়ে বেড়াচ্ছি সমস্ত জায়গায়। ওয়ালাইকুম আসসালাম। ভালোই হলো। আরে তোমরা আসো সে তো আমি জানি, তা শুধু থাকলি তো হবে না, তিনটা নৌকার পাশ করা সোজা কথা, অনেক লোকের দরকার। তা কতজন লাগবে? তা ধরো 3টা নৌকার পাশ, না কি বলিস দুলু? জি চাচা। তা একটা নৌকায় যদি 8 জন করে হয়, 3 8 24। তা এই দুলু একেবারে খাঁটি কথা কইছে। তা 24 জন, সেখানে যেহেতু একসাথে সবাই কাজ কাম করবে, সেখানে 2-1 জন কম হলি খুব একটা অসুবিধে হয়। এই দুলু ঠিক কথা কইছে, বুঝলে? এই চাচা, যত লোক লাগুক সে চিন্তা আপনার করা লাগবে না, সব লোক জোগাড় করে আমরা আপনার বাড়ি আসবানে। তাহলে তোমরা আরো লোক জোগাড় করে 2-4 দিনের ভিতরে আমার বাড়িতে এসো, কেমন? আর শোনো, এখন এর মধ্যে থেকে 4 জন লোক আমার সাথে আসবা, সেখানে 1 মাস থাকতে হবে, বাজার সওদার একটা ব্যাপার। লক্ষণ তো মোটেই ভালো ঠেকছে না। মাঝির বউয়ের দেখে চাষার চোখের পলক পড়ল না। প্রত্যেক জায়গায় চাষা টাকা দেয়, আমারে পাঠায়, আর আজকে কিনা চাষা নিজে যাবে টাকা দিতে ওই মাঝির বউয়ের বাসায়, তাও আবার সন্ধ্যের পরে। ব্যাপারটা তো মোটেই ভালো ঠেকছে না। এ তো একেবারে জিলাপির মতো সোজা। মাঝির বউ, ও মাঝির বউ, দরজা খোলো, তোমার টাকা নেবা না? চাচা, এত রাতে আপনি? আরে দূর বোকা, রাত্রির বেলা এবার চাষা খেররা, তুমি টাকা নেবা না? ঘরে চলো। কেন ঘরে যেয়ে টাকা নিতে হবে কেন? এইখান থেকে দাও। আরে পাগলি, এত কিছু বোঝে না, এখান থেকে দিতে গেলে কেউ যদি দেখি ফেলে তোমার একটা কেলেঙ্কারি হয়ে যাবে না? তার চেয়ে তুমি ঘরে চলো, আমি তোমার সব টাকা দেবানে, বুঝলে? চাচা, আমি আপনার সব মতলব বুঝতে পেরেছি। যদি জানে বাঁচতে চান তাহলে এখান থেকে চলে যান, না হলে কলাম চেঁচিয়ে পাড়ার লোক জড়ো করবে। আরে কি যে বলে, এই তো খবরদার, আর এক পা এগুলো কলাম ঘাড়ের থেকে মাথাটা লাগিয়ে দেবো, শুয়ারের বাচ্চা। বড় দাও। হরামির বাচ্চা। মাঝি ভাই, আমরা আইছি গরান কাঠ কাটতে, তা আমাদের দিয়ে সুন্দরী পশুর এসব কাঠ কাটাচ্ছেন কেন? আরে এটা তো নিয়ম, বোঝো না? জঙ্গলে আসার সময় অফিসার তো বলে তোমাদের গড়ান কাঠ কাটার অনুমতি দিয়ে জঙ্গলে পাঠিয়েছে, তাই তোমরা গড়ান কাঠ ছাড়া অন্য কোনো কাঠ কাটবা না। তাহলে তো আমরা এই চালানে ধরা খেয়ে যাবো মাঝি ভাই। কেন? আমরা বাড়ি যাওয়ার সময় ফরেস্ট কর্মকর্তা এসে যখন আমাদের নৌকা চেক করবে, পেয়ে যাবে সরকারি নিষিদ্ধ সব দামি দামি কাঠে ভরা নৌকা, তখনই কেস দিয়ে কাঠ সহ সব চালান কেটে। আরে তোমরা থামো তো, ওইসব না ভেবে কাঠ কাটতে থাকো।
আরে যাওয়ার সময় যদি কোনো ঝামেলা হয় সে আমি দেখবানে, ওই নিয়ে টেনশন করার দরকার নেই। যখনই বলে নৌকা ভিড়াও, তখনই গোপনে যেই কিছু হাতে ধরাই দিলে সব ঠিক হয়ে যাবে। যে যা কেটে চাও সব নিয়ে নৌকায় চলো। হ্যাঁ নাকি কাদের ভাই? আপনারা আইছেন? এই কে শব্দ হলো রে? এই আমাদের সে গহর কই? তাই তো যে চাচা, সবাই তো ঘাটে আসলো, কিন্তু আমাদের নৌকা কই? এই তো 2-1 দিনের মধ্যেই এসে পড়বে। তা তুমি এত ব্যস্ত হচ্ছে কেন কুসুম? না মানে আমার আমার কাদের ভাই আছে তো তাই। কাদের ভাই? মানে ও ওই পাড়ার ওই কাদের নামের জোয়ান ডাগর ছেলেটার কথা বলছে? বিষয়টা তো মোটেও ভালো না। নভর ভাইকে তো বিষয়টা বলা দরকার। গরম রে দুলু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে নহর ভাই, আমি তো তোমার বাড়িতেই যাচ্ছিলাম। তাই নাকি? কি খবর তোমার? তো সে অনেকদিন দেখি না। থাকো কোথায়? এই তো থাকি, বন জঙ্গলে কাঠ কেটে বেড়াই। আচ্ছা তা বলো দেখি খবর টবর কি? নহর ভাই, মা কুসুম বড় হয়েছে, বিয়ে শাদী দিয়ে ফেলা ভালো। দিনকাল ভালো না, কখন যে কি ঘটে যায়। মানে সেরকম কি কোনো কিছু দেখিসাও নাকি তুমি? না তেমন কিছু না, তবে 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 কি? কুসুম তো ওই পাড়ার ওই কাদের নামের ওই ছেলেটার জন্য পাগল। মানে ওই ওই পাড়ার কাদের যে আমার নৌকায় জঙ্গলে কাঠ কাটতে গেছে? হ্যাঁ হ্যাঁ, তো কি হয়েছে? না মানে ওই কুসুম আমার কাছে যেয়ে ওই কাদেরের খোঁজ খবর নিচ্ছিল। শালা কাদের এত বড় সাহস চাচার মেয়ের সাথে? হ্যাঁ শালা, তাই নাকি? তা ভাই তুমি কথাটা বলে আমাকে অনেক
উপকার করেছ। তো ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। ঠিক আছে গফর ভাই। দুলু আয়। কুসুমের মা, কুসুমের মা, কুসুমের মা, কুসুমের মা। কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন? আরে কি হয়নি তাই বলো। শোনো কুসুমের মা, আজকের পরের থেকে কুসুম ঘরের বাইরে যাবে না, আর ওর স্কুলে যাওয়া বন্ধ। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? কি হয়নি সেটাই বলো। আমার মেয়ে হয়ে সামান্য ওই দিন মজুর খেটে খাওয়া গরিব চাষার সামাল কাঁদে। আরে যে পেটের দায়ে আমার নৌকায় জঙ্গলে গেছে কাঠ কাটতি, তার সাথে নাকি আমার মেয়ে কুসুম। সি 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 সি, আমার বলতে লজ্জা লাগে। শোনো কুসুমের মা, তুমি ওকে সাফ সাফ জানিয়ে দিও, আজকের পরের থেকে আমি যদি শুনি যে ওই গরিবের ছেলে কাদরের সাথে কুসুমের সম্পর্ক আছে, তাহলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। কথাটা মনে রেখো। গ্রামে আমার একটা মান সম্মান আছে না, তুমি কথাটা ওর ছাপ ছাপ জানিয়ে দিও। আমি 1 সপ্তাহের মধ্যে অন্য ছেলের সাথে ওর বিয়ে দেব। আমার মেয়ের সাথে প্রেম করার স্বাদ তোকে চিরতরে মিটিয়ে দেব আমি। কুসুম দাঁড়া, কোথায় গেছিলি? একটু বাইরে গিয়েছিলাম মা। তোর বাবার কাছে যেটা শুনলাম সেটা কি সত্যি? বাবার কাছে কি শুনেছো মা? তুই নাকি ওই পাড়ার কাদের নামের ছেলেটার যে আমাদের নৌকায় জঙ্গলে গেছে তার সাথে নাকি তুই সম্পর্ক করেছিস? চুপ করে আছিস কেন? কথা বল। কি রে? হ্যাঁ মা, সব সত্যি। চুপ কর, তোর বলতি মুখে একটুও বাঁধলো না? সামান্য খেটে খাওয়া একটা গরিব ছেলের সাথে তুই? সি সি সি। মা, আমি কাদেরকে খুব ভালোবাসি, আর ও আমাকে খুব ভালোবাসে। আমি কাদেরকে ছাড়া বাঁচবো না মা। তাছাড়া কাদের খুব ভালো ছেলে, ওর গায়ে ভালো শক্তি আছে। ও ও খুব কাজের ছেলে মা। তাছাড়া ডাগরা জোয়ান, সে কাজ করে সংসার চালাতে পারবে। একটা মেয়ের কাছে এটাই তো যথেষ্ট মা। তুমি তুমি বাবাকে একটু বোঝাও মা, তুমি বাবাকে একটু বোঝাও। তোর বাবাকে তো তুই চিনিস না? আমি চিনি, আমি ভালো করে চিনি। যা একবার বলে তা করেই ছাড়ে। তোর বাবা তোদের এই ছেলে খেলা কিছুতে মেনে নেবে না। তাহলে আমার কি হবে মা? আমি যে কাদেরকে মনে প্রাণে ভালোবাসি। আমার যা কিছু আছে আমি সব ওকে দিয়ে দিয়েছি। আমি ওকে ছাড়া বাঁচবো না মা। তাছাড়া তুমি তো একজন নারী, তুমি কি বোঝো না একটা মেয়ে ভালোবাসার জন্য কি না করতে পারে? আচ্ছা ঠিক আছে, আগে কাদের বাড়ি আসুক, তারপরে দেখি কি করা যায়। কুসুম দাঁড়া, কোথায় যাচ্ছিস? একটু বাইরে যাচ্ছি। না, বাইরে যাওয়া যাবে না। না, আমি যাবো। তোর একেবারে বাইরে যাওয়া নিষেধ। না, আমি যাবো। তোর এত বড় সাহস। আমি যাবো।
তুলবো একেবারে। এত বড় সাহস, আমার কথার উপরে তর্ক। তুই এখন এত বড় হয়েছিস, লেখাপড়া শিখছিস, তুই এত বড় মেয়ে এখনো মায়ের খাস কেন? বাবা আমাকে যতই মারুক, আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। ওই ছেলেটার ভিতরে এমন কি আছে যে এত মার খাওয়ার পরেও তুই তাকে ভুলতে পারিস না? কেন, দেশে কি ছেলে কম আছে? মা, ওই ছেলের মধ্যে যা আছে দুনিয়ার কোনো ছেলের মধ্যে তা নেই। তোমরা আমাকে যতই মারো, যতই কাটো, ওই ছেলের কাছ থেকে আমাকে কখনো আলাদা করতে পারবে না। আমি গেলাম। দাঁড়া, কোথায় যাচ্ছিস? নদীর ধারে, যে নদী দিয়ে ও আসবে। আমি গেলাম। আমার রয়েছে যত জ্বালা। আল্লাহ, কেন যে আমি মা হলাম? একদিকে তুই আর একদিকে তোর বাবা, তোদের এই বাপ মেয়ের কাণ্ড কারখানা আমার আর সহ্য হচ্ছে না। তোর মনে যা চাই তুই তাই কর, আমি আর কিচ্ছু বলবো না, তোর বাধাও দেব না। তো যা খুশি তুই তাই কর, যা। আমার কাদের ভাই যদি এরকম পাল তুলে ভিন দেশে যেত, তাহলে আমিও ওর সাথে যেতাম। জানি না আমার সওদাগর কবে ফিরে আসবে। এদিকে বাবা উল্টো পণ নিয়ে আমার বিয়ে ঠিক করেছে। সওদাগর, আরে ও সওদাগর, শোনো না একটু। তুমি কি জানো আমার কাদের ভাই কোথায় আছে? সওদাগর, তুমি যদি আমার কাদের ভাইয়ের কাছে পৌঁছে দিতে, তাহলে সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকতাম। শোনো, আমি তোমাদের কি জন্য ডেকেছি। আমি এই গ্রামের মাতব্বর। তোমরা তো আমাকে অনেকদিন ধরেই চেনো, তাই না? যেখানে যত বিচার সালিশ হয় সেগুলো আমাকে করতে হয়। তো গ্রামে আমার একটা ইজ্জত আছে না? তা তো আছেই চাচা। শোনো, আমার মান সম্মান নষ্ট হোক, এটা কি তোমরা চাবা? এসব আপনি কি বলছেন চাচা? চাচা, আপনার কেউ কিছু বললে আমাদেরকে বলেন। শুধু একবার নামটা বলেন চাচা, সব ছাপ করে দিচ্ছি। শোনো, জঙ্গলে আমার 3টা নৌকায় কাট কাটতে গেছে। ওর মধ্যে ওই পাড়ার ওই জন্মজুর খেটি খাওয়া কাদের নামের ওই ছেলেটা সেখানে আছে। তোমরা সেখানে গিয়ে তার মায়ের অসুস্থতার কথা বলে তাকে টলারে করে তুলে নিয়ে আসবে। কিছুদূর আসার পর অন্য আর একটা জঙ্গলের ভিতরে কৌশল করে তারে তুলে দেব। তারপর তোমরা ওখান থেকে টলারটা ছেড়ে চলে আসবে, ঠিক আছে? আর বাঘ শিয়ালে খুঁড়িয়ে খুঁড়িয়ে খেয়ে ফেলবে। ওরে আর কোনোদিন এই গ্রামের মুখ দেখতে হবে না, কোনোদিন না। একবার বলুন, সে কোথায় আছে? ওরা বাড়ি আসার উদ্দেশ্যে নৌকা ছেড়ে কিছু দূর এসে তালপট্টি নামের একটা জায়গা আছে, সেখানে ও আছে। তোমরা সেখানে যাবে, আর ওরা 2-1 দিনের ভিতরে কিন্তু বাড়ি ফিরে আসবে। তাই বলছিলাম যে আর দেরি না করে তোমরা ট্রলারটা নিয়ে আজই রওনা হয়ে যাও। কি ঠিক তো? চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, মনে করেন আপনার কাজ হয়ে গেছে। তাহলে আসি চাচা। আচ্ছা ঠিক আছে, এসো।
হারাম জাদা কাদের। মাটিতে বসে আকাশে হাত, আমার মেয়ের সাথে ভালোবাসার স্বাদ তোরে আমি চিরতরে মিটিয়ে দেব হারাম জাদা। তোকে তোকে বক শিয়ালে ছিঁড়িয়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। তোকে আর জীবনে কোনো দিন এই বাড়ি ফিরে আসতে পারবি না হারাম জাদা কাদের। কাদের, তুই এইদিকে আয়, তোর খবর আছে। কাদের, তুই এইদিকে আয়, তোর খবর আছে। কাদের, তুই এইদিকে আয়, তোর খবর আছে। কাদের, আমরা তোকে নিতে এসেছি। এই আমরা তো 2-1 দিন পরে বাড়ি আসছি, এখন যাব কেন? তোর মা অসুস্থ, তাই চাচা পাঠাইছে তোর বাড়ি নিয়ে যেতে হবে। তোর মা বারবার তোর কথা বলতেছে, তুই আমাদের সাথে চল। আল্লাহ, সবার আগে আমি বাড়ি যাচ্ছি, সবার আগে আমি আমার মাকে দেখব, তারপর আমার কুসুম। এই কি হলো, দাঁড়ায় আছিস কেন? আয়। হ্যাঁ হ্যাঁ, চল চল। মাঝি চাচা, মাঝি চাচা, বাড়ি আমার মায়ের খুব অসুখ, তাই আমি গেলাম। তাদের মাথায় একটা যুক্তি আসলো, তাই মাঝি ভাইকে থামাতে বলি। আচ্ছা, কি এই মনে কর অনেক দূর যেতে হবে, তো তো এই খিদে লাগতে পারে, তো ভাবলাম তুই যদি কটা গোল ফল কেটে নিয়ে আসিস তাহলে খেতে খেতে যাওয়া যাবে। কি আমি ঠিক বলেছি তো? ঠিক 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 ঠিক, তাহলে তুই যা, এই জঙ্গল থেকে নেয়, তাহলে খেতে খেতে সবাই মিলে বাড়ি যাওয়া যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ আচ্ছা, ফল ফল আনতে যাচ্ছি, সবাই এখানে থাকিস, আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আসবি কিন্তু। আচ্ছা।
আমার কাদের জঙ্গলে গেছে, আমার কাদের জন্য সুস্থভাবে আমার কাছে ফিরে আসে। আল্লাহ তুমি রহম করো, আমার কাদেরের জন্য কোনো বিপদ আপদ না হয়। আল্লাহ তুমি আমার সন্তানকে আমার কাছে সেই সালামতে পৌঁছে দিও। আল্লাহ তুমি রহম করো। পরিস্থিতি বুঝতে পারতেছিস তো? দেখা যাক, আয় আমার সাথে, তারপরে দেখি। ও কাদেরের মা, বাড়ি আছো নাই? আমার কাদের আসেনি কেন? আমার কাদেরের কি হয়েছে? অনেক চেষ্টা করিও কাদেরকে ফিরিয়ে আনতে পারলাম না। তুই আমার কাদেরকে কি করেছিস বল। আমার কাদেরকে কি করেছিস বল। কাদের, তুমি কোথায় আছো? কেমন আছো? কি খাচ্ছ? আমি কিছুই জানি না। তুমি কবে ফিরে আসবে কাদের? আমি যে আর সইতে পারছি না। এদিকে আমার বাবা বিয়ে ঠিক করেছে, অন্যদিকে তুমি আমার পাশে নেই। আমি আর কত পথ পানি চেয়ে তোমার অপেক্ষায় থাকবো। তুমি বলে দাও কাদের, তুমি বলে দাও। থাক মা, তোমাকে আর কিছু বলতে হবে না। আমি সব বুঝি। আজ আজ যদি আমার মেয়ে বেঁচে থাকতো তাহলে তোমার মতন হতো রে মা, তোমার মতন হতো। আমি বুঝি তোমার কষ্টটা, কারণ আমিও তো সন্তানের বাবা। কোনো মেয়ে যদি কোনো ছেলেকে সত্যিকার অন্তর দিয়ে ভালোবাসে, তাহলে পৃথিবীর সব কিছু তার সামনে এনে দিলেও তার ভালোবাসার মানুষের সমান হবে না। চাচা, তুমি আমার বাবার মতো। এখন আমি কি করব? বাবার এই বিষাক্ত সবল থেকে বাঁচার কি উপায় চাচা? আছে মা, উপায় আছে। কি উপায় চাচা? তুমি তোমার বাবার কথা মতন বিয়েতে রাজি হয়ে যাও। এ আপনি কি বলছেন? বিয়েতে রাজি হয়ে যাব মানে? হ্যাঁ মা, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। মারে, অত ভয় পাস কি? আমি তো আছি। একজন বাবা তার মেয়ের সুখের জন্য যা যা করে, আমি তোমার জন্য তাই করব মা। কিন্তু কিন্তু কি চাচা? বলছিলাম, তোমার কাদের কি ফিরে আসবে মা? এ আপনি কি বলছেন চাচা? এই মাটি, ওই গাছ, ওই আকাশ বাতাস যেমন সত্য, আমার ভালোবাসাও তেমন সত্য। আমার বিশ্বাস ও বেঁচে আছে এবং ঠিকই ফিরে আসবে চাচা, ঠিকই ফিরে আসবে। তাহলে শোনো মা, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। বিয়ের সময় সাক্ষী থাকবো আমি। কাজীকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমি দেখবো। তুমি শুধু মুখ বুঝে বসে থাকবে, কবুল না বলে। আমি বলবো বিয়ে হয়ে গেছে। তারপর তারপর কি চাচা? তারপর বরবধূ এক জায়গায় বসে মিষ্টি খাওয়ার সময় ডাইন পাশের মিষ্টিটা তুলে আগে বরের গালে দিবা। আস্তে আস্তে ও ঘুমিয়ে পড়বে। সুস্থ হতে লাগবে কমপক্ষে 3 মাস। এর ভিতরে
কাদের ঠিকই ফিরে আসবে তোমার কাছে মা। সত্যি চাচা, তুমি আমার বাবার চেয়েও বেশি উপকার করলে। পাগলি মা আমার, যাও মা, বাড়ি যাও। হে আল্লাহ, আমি কি কখনো বাড়ি ফিরে যেতে পারবো না? আমার পাশে দিয়ে আর কখনো মা বলে ডাকতে পারবো না। আমার কুসুমকে আমি কি আর কখনো কাছে পাবো না? কে বলে গেল? কে বলে গেল? ওই দেখ একটা মানুষ পড়ে আছে। তাই তো, এই চল দিন যাই দেখে আসি। এই এখন তো বেঁচে আছে, চল। এই নৌকায় খাবার আছে, খাবার নিয়ে আয় দিন। আমি এখানে কেন? আরে ভাই, তুমি তো জঙ্গলে পড়েছিলে মরার মতো, আমরা তোমার দেখে তুলে নিয়ে আসলাম। তোমার বাড়ি কোথায়? তোমার আর কোনো চিন্তা নেই ভাই, আমরা তোমার ভাইয়ের মতো। তোমার যেভাবে হোক তোমার মা বাবার কাছে আমরা পৌঁছে দেব, তোমার কোনো চিন্তা নেই। আরে দোস্ত, তোরা সব এখানে?
তারপর খুব ভালোই এলো। তা জঙ্গলে কেমন ছিলি? কাঠ কাটলি কেমন? বন্ধু, জঙ্গলে কি আর ভালো থাকা যায় রে? আর কাঠ কাটার কথা কি আর বলবো, জঙ্গলে যাওয়ার সময় বলে গরান কাঠ কাটতে হবে, আর জঙ্গলে যাওয়ার পরে সরকার নিষিদ্ধ নামি দামি কাঠ কেটে নৌকা বোঝাই করো। সেগুলো কি কাঠ? এই যেমন ধর সুন্দরী, গেওয়া, পশু, এগুলো কেটে জঙ্গল একবারে ফাঁকা করে দিচ্ছে। ফাঁকা করে দিচ্ছে মানে? আরে ভাই, সুন্দরবন হলো আমাদের দেশের বড় সম্পদ। এই সম্পদ যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। শুধু আমাদের না, আমাদের পরবর্তী প্রজন্মকেও ক্ষতির সম্মুখীন হতে হবে। এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। আরে তোর মতন অমর কত নীতিবান লোক দেখলাম, কোনো কাজ হয় না, সব প্যান্ডেলে ঠান্ডা। ঠিকই বলেছিস। ঠিকই কথা বলি। তা তোরা জেনে শুনে অবৈধ কাঠ কাটিস কেন? আমরা তো পেটের দেয়ে ঝোল খাটতে চাই, না কেটে উপায় কি? শোন, আমরা কি জেনে শুনে দেশের সম্পদ ধ্বংস করতে পারি? না না না, তাহলে নভর চাচা যে টাকা কামাই করার জন্য জঙ্গল উজাড় করে দিচ্ছে, আমরা তার প্রতিবাদ করব। তোরা কি বলিস? আমরা তোর সাথে আছি। আমরা নভর চাচার বিরুদ্ধে আইনের সহযোগিতা নেব। নভর চাচাকে এমন শিক্ষা দেব যে জঙ্গল থেকে কাঠ কেটে এই ধরনের অবৈধ ব্যবসা আর না করতে পারে। আজ থেকে আমরা এর বিরুদ্ধে স্লোগান দিব। নফল চাচার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, নফল চাচার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, সুন্দরবনের অবৈধ কাঠ কাটা বন্ধ করো, করতে হবে, সুন্দরবনের অবৈধ কাঠ কাটা বন্ধ করো, করতে হবে, দেশের সম্পদ রক্ষা করো, করতে হবে, করতে হবে, দেশের সম্পদ রক্ষা করো, করতে হবে, করতে হবে। হ্যালো, জি জি, তাই নাকি? তাহলে সুন্দরবনটা ধ্বংস হয়ে যাবে যে? না না, শুধু দেশের নয়, জাতীয় সম্পদ। অবশ্যই কর্তব্য আছে। জি জি, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি থানায় ফোন দিয়ে জানাচ্ছি। আর অধিক পয়সা নিচ্ছে এমন কয়েকজনকে নিয়ে আপনি ওখানে থাকেন। ঠিক আছে, রাখলাম। সালাম আলাইকুম। ডিটেকটিভ ব্রাঞ্চ অফ পুলিশ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগগুলো প্রমাণিত হয় আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। আপনার যা কিছু বলার আপনি আদালতে বলবেন। দাঁড়ান স্যার, আমি দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলি। প্রিয় দেশবাসী, এতদিন আমি টাকার মনে অন্ধ ছিলাম, এখন আমার চক্ষু খুলে গেছে। কারণ আমি সাধারণ মানুষকে অবৈধভাবে সুন্দরবন থেকে কাঠ কাটার অনুমতি দিয়ে শুধু আমাদের না, আমাদের পরবর্তী প্রজন্মকেও আমি বিপদের মুখে ঠেলে দিচ্ছি। অন্যদিকে সরকার মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের মতো কর্মকর্তা সহ সবাই যদি সচেতনতার সাথে কাজ করি তাহলে সরকার মোটা অঙ্কের আয় থেকে বঞ্চিত হবে না এবং আমাদের পরবর্তী প্রজন্মকেও বড় ধরনের ঝড় প্লাবন সহ বড় বড় বিপদ থেকে রক্ষা করা সম্ভব হবে বলে আমি মনে করি। তাই আসুন আমরা সবাই একই সুরে শপথ করি, অবৈধ কাঠ কাটা বন্ধ করো, দেশের সম্পদ সুন্দরবনকে রক্ষা করো, করতে হবে। ভালো দোস্ত, ভালো। আচ্ছা বল, তোদের বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো দোস্ত, চাচা ভালো তো? তা ঠিক আছে, তো তুই কি করছিস? এই তো লেখাপড়া করছিলাম, শেষ হয়ে গেছে, ব্যবসা দিকে একটু মন জ্ঞান দেবো। তো কবে এলি? এই তো কালকে এলাম না। আচ্ছা আচ্ছা, তো
যাক ভালো হয়েছে। এই আমিও বনে কাঠ কেটে কেটে এখন কোনো রকমের দিন চলছে, বুঝলি? না, ভালো একটা ব্যবসা করতে হবে। কাদের ভাই মনে হয় কুসুম বাবার বিয়ে হয়ে যাচ্ছে। কুসুমের বিয়ে? হ্যাঁ। হুজুর বিয়ের কাজ শুরু করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা না, এই বিয়ে হবে না। না, আমরা মেনে নিতে পারি না। বিয়ে হবে না মানে? আপনি শান্ত হন, শান্ত হবে মানে? বিষয়টা আমি দেখছি। না, হবে না। কুসুমকে আমি ভালোবাসি, আমি প্রাণের চেয়েও ভালোবাসি। বিয়ে করতে হলে আমি কুসুমকেই বিয়ে করব। আপনারা এখন যেতে পারেন। তোমার কথা আমি মানি না, আমি কুসুমের মুখ থেকে জানতে চাই। কুসুম, তুমি চলে এসো। কুসুম, কুসুম, আর চুপ করে থাকার সময় নেই। কুসুম, তুমি ওদের বলে দাও, তোমার আমার ভালোবাসার সম্পর্কে কথা বলে দাও ওদের। হ্যাঁ, আপনারা ওর মুখ থেকে যা শুনেছেন তা সব সত্যি। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই বাবা আমার ইচ্ছার বিরুদ্ধে এই বিয়ে দিচ্ছিল। আপনারা এখন আসতে পারেন। আমার বিয়ে যদি হয় এই কাদেরের সাথেই হবে। হুজুর একবার হুকুম দেন, হুজুর। কে কোথায় আছিস? বেরো। হুজুর একবার হুকুম দেন। তাহলে থামেন, থামেন, বিষয়টা আমি দেখছি, থামেন। তোর এত বড় স্পর্ধা? আপনি থামেন, বিষয়টা আমি দেখছি, তুই আমার? থামেন। আপনারা এখন বসে আছেন কেন? যান, চলে যান। আপনারা চলে যান মানে? এই ছোট লোকের বাচ্চা! বিষয়টা আপনি থামেন, নফর ভাই, আপনি বসেন, বিষয়টা আমি দেখছি। এই তোর দেখছি মানে? থামেন, আপনি বসেন, বিষয়টা আমি দেখছি, থামেন। কাদের, তুমি বলো তো তোমাদের কাহিনীটা কি? আমি কুসুমকে ভালোবাসি, আমি কুসুমকেই বিয়ে করতে চাই। হারামজাদা! ছেলেকে কোথায় আছিস? ভাই আপনি চলে আয়। বসেন তো, আমি বিষয়টা দেখছি। থামুন মানে? থামেন, থামেন। মা কুসুম, তুমি বলো তো ঘটনাটা কি? ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। সে সুবাদে সে প্রায় আমার সাথে কথা বলতো, দেখা করতো। সে আমার পাশে অনেক রাত পর্যন্ত থাকতো। তাতে আমি ওকে ভালোবেসে ফেলেছি, ওকে ভালোবাসে। তাই আমরা দুজনে বিয়ে করব বলে ঠিক করেছি। তাছাড়া কি মা কুসুম? তাছাড়া কাদেরকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। সম্ভব না কেন? কারণটা কি? আমি হ্যাঁ মা, তুমি বলো, তোমার কোনো ভয় নেই। আমি 3 মাসের অন্তঃসত্ত্বা। অসভ্য বাজে লোক, সিটার বদমাশ। তোমার মায়ের সম্পর্ক আছে, অন্য জায়গায় দাও, যাও ফাটো।
মালিকে আপনাকে সুন্দরবনের অবৈধ গাছ কাটার অপরাধে গ্রেফতার করা হলো। এই ঝন্টে স্যার অ্যারেস্ট করো সকলকে। ওটাকে ধরো ধরো, ওটাকে ধরো। নিয়ে চলো। বেশি দিন রাখতে পারবেন না, কলাম ছাড়ি দেবেন, কাম করবো না আমি। কুসুম, তুমি এত বড় একটা ডাহা মিথ্যা কথা বলতে পারলে? তোমার বুক কাঁপেনি? শুনে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। ওই কোনোদিন তো তোমার সঙ্গে আমার মিলন হয়নি। আমারও বুক কাঁপছিল ঠিকই, কিন্তু কি করব, এই মিথ্যা কথাটা না বললে আমার অমূল্য ধনকে কাছে পেয়েও হারাতাম। তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। তোমাকে যে আমি কোথায় রাখবো তা আমি ভেবে পাচ্ছি না কুসুম। কেন? তোমার এই বুকের মধ্যে, যেখানে আমার স্বর্গ, স্বপ্ন, ভালোবাসার সাগর, সেই বুকের মধ্যে তুমি আমার সারা জীবন আগলে রেখো।